ছোটবেলা থেকে যেটা ঘটে সেটা যেমন যেটাকে আমরা কালচারালি সবাই বলে যে মানে কোলোকিয়াল ল্যাঙ্গুয়েজে যেটা বলে যে বোবায় ধরা, এইটা মানে কি আমার জন্য একটা টাইপের মানে ভয়াবহ এক্সপিরিয়েন্স। মানে আমার বয়সন্ধিকাল থেকে শুরু করে এই 27-28 বয়স পর্যন্ত মানে রেগুলার রাতে আমি মানে ঘুমালে রেগুলার রাতে এটা হতো। এটা হতে হতে তারপরে একদিন কোনো একদিনের এক্সপিরিয়েন্স এমন যে হয়তো আমি ঘুমের মধ্যে না কিসের মধ্যে যাই না, ঘুম থেকে জেগে দেখি আমি বিছানা থেকে 6 ইঞ্চি উপরে। এবং তখন চিৎকার করে উঠলে তাড়াতাড়ি ম্যাক্সিমাম দিনে যেটা হতো আম্মা দৌড়ে আসলে তারপর আবার ঘুমাতাম, আবার এবং একই ঘটনা। মানে কি সেই ঘটনাটা হচ্ছে যে আমি 2টা ক্যারেক্টার স্বপ্ন দেখতাম। একটা হচ্ছে একটা বৃদ্ধা মহিলা, আচ্ছা, এ দেখতাম আমার খাটের পাশে এসে দাঁড়ায়, হঠাৎ এক গাদা চুচু দিল চোখের মধ্যে, ঘুম থেকে করে নাই। আচ্ছা, এবার দেখতাম যে বাসে করে যাচ্ছি, স্বপ্নের মধ্যে বাসের জানালা দিয়ে পা ঝুলায় আমার ক্রমাগত মুখের মধ্যে লাথি দিচ্ছে। আর আরেকটা ক্যারেক্টার দেখতাম, সেটা ছোটখাটো একটা বামন টাইপের কালো চিকনা। আচ্ছা, সেটা আমার জানালার দিকে কবরের দিকে যে ছোট জানালাটা, এটা দিয়ে বেয়ে বেয়ে দেখতাম যে ঢুকেছে, ধরতো বললে। আর ওই সবসময় সবার যেটা হয়, নড়াচড়া শক্তি থাকে না, চিৎকার করার কোনো ইয়ে থাকে না, অনেকক্ষণ গোগানির পরে ঘুম ভাঙে। এবং একটা মানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে আমার বস আসিফ ভাইয়া, রাসেল তুমিও জানো যে সেও ভূতের ব্যাপারে বিশাল মানে আগ্রহী। সে একদিন মানে ক্যাকোডেমনিক একটা ফাইল নামায় এখান থেকে, সেখানে আবার কি একটা ইলাস্ট্রেশন দেওয়া আছে, ইলাস্ট্রেশন দেখে আমি ভয় পাই যাই, কারণ কি আমি যেটা স্বপ্ন দেখি একদম ইলাস্ট্রেশনটা ওইটা দিই। আচ্ছা, এই হচ্ছে গিয়ে স্বপ্নের এক্সপিরিয়েন্সটা সম্ভবত আমি এই ইলাস্ট্রেশনটা মিলে যাওয়া মানে কি অদ্ভুত ব্যাপার না? মানে আপনার তখন কি আবার নতুন করে ভয়টা লাগেনি যে আপনি যেটা স্বপ্নে দেখছেন? ভয় পাইতে সম্ভবত আমি ভালোবাসি, এই জন্যই ভয় পাই। কিন্তু এবং আমার কাছে খুব অদ্ভুত লাগলো যখন আমরা সিঁড়ি দিয়ে উঠছিলাম, তখন আপনি বললেন যে আচ্ছা। এবং আরেকটা ঘটনা বলি, মানে একটু বড় হয়ে যাচ্ছে। একদিন আমার রুম পাশের রুমে, গেস্ট রুমের মতো, সেখানে আমার কাজিন, আমার ছোট খালার ছেলে, ও ঘুমাইছে। তো রাত্রেবেলা যথারীতি আমার ওই সময় যা হতো যে স্বপ্ন দেখতাম, কিন্তু ওই দিনে স্বপ্ন দেখতেছি কি ও এসে আমার গলা চিপে ধরছে। তা আমার না এটা একদম রেগুলার হ্যাবিট হয়ে গেছে। আমি আর তাড়াতাড়ি ঘুম ভাঙলে, গোগানিতে ঘুম ভাঙলে পানি খেয়ে আবার ঘুমাতে। পরদিন সকালে যখন ওকে মানে আম্মাকে বললাম ঘটনা, যে কালকে দেখছি যে রুবেল আমার স্বপ্নে এসে এই ধরছে, তখন আম্মা একটু মানে কি একটু থতমত খেয়ে গেছে। কারণ কি, কারণ রুবেল সকালে একই এক্সপিরিয়েন্স বলছে যে আমি যখন ওর স্বপ্ন দেখছি কি আমি ওই ঘর থেকে যাচ্ছি এবং যাওয়ার সময় ওর বুকের উপরে পাড়া দিয়ে ধরে রাখছি। যেটা হচ্ছে রুবেল দেখেছে আপনাকে, আপনি দেখেছেন রুবেলকে। এইটা মানে কি একই দিনের ঘটনা। স্বপ্ন তো স্বপ্নই, কিন্তু কি এই ধরনের কোইন্সিডেন্স খুব আসলে কোনো ব্যাখ্যা নাই। আচ্ছা, আর এখন যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে উত্তরা থেকে সাভার আশুলিয়া যাওয়ার যে একটা রোড আছে, দুপাশে বর্ষাকালে পানিতে ডুবাই থাকে একদম। ওখানে কিন্তু এখন যাই না আমি লোকালয় হয়েছে কিনা, এটা যতদিন আগের ঘটনা, তখন কিন্তু পানিতে ডুবা থাকতো খালি একদম। তো ওইখান থেকে আমার ওয়াইফের বড় ভাই, সে ড্রাইভ করে ফিরতে ফিরতে হঠাৎ সামনে একদম অ্যাক্সিডেন্টের মতো একজন বৃদ্ধা মহিলা ঠিক করে গাড়ির সামনে একদম বাড়ি ধাক্কা লাগলে সে তো ওর সাথে কাজ তো করছি, সে কোন রকমের টান মানে গাড়ি সাইড করে টান দিয়ে চলে গেলে, কিন্তু তার যে কোনো কারণে বিবেকে লাগছে যে আমি একটা অ্যাক্সিডেন্ট করলাম এরকম। সকালবেলা আবার ব্যাক করছে এখান থেকে, তো সে ওখানে কাজের জন্য হতে যায়। ব্যাক করার পরে লোকজন তো নাই আশেপাশে, কাউকে যে জিজ্ঞেস করবে কালকে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা, সেরকম কোনো ঘটনা নাই। একদম দুপাশে পানি, কোনো মানুষ আসার, রাত 1:30-2টার সময় কোনো মানুষ আসার কথা না। এটা হইতেই পারে, কিন্তু ঘটনা হচ্ছে ওই দিন রাসেল তুমি খেয়াল করবা, আসিফ ভাইয়ের সাথে আমি সেম এক্সপিরিয়েন্সটা যখন বলতেছিলাম পুরান ঘটনা হিসাবে, সে বললো যে তারও প্রায় সেম একই এক্সপিরিয়েন্সটা এখানে আছে। উত্তরা থেকে ওই রোডটা দিয়ে যাওয়ার সময় তারা ফ্যামিলি মিলে ফিরছিল, তখন সামনে একটা ডেড বডির মতো শোয়া দেখে গাড়ি থামছে, তারা নামছে, গাড়ি থেকে নামার পরে দেখে না কিছুই নেই। এরকম ঘটনা প্রায় শোনা যায় যে একজন মহিলা কেউ দাঁড়িয়েছিল এখানে। আমার এক্সপিরিয়েন্স ছিল উত্তরে যাওয়ার সময় একবার। আচ্ছা, মানে এটা ঠিক রেড লাইনের আগে। দুটো ঘটনা আছে এটার মধ্যে। তো আমরা ওই জায়গাটা হচ্ছে একটু ব্যারেন, মানে কিছু নাই, এক স্ট্রেট রোড। সো আমরা অত স্পিডে যাচ্ছিলাম, আমি আমার একটা ফ্রেন্ড। সো হেঁটে মানে গাড়ি চালিয়ে যাচ্ছি রাত্রেবেলা। সো চালিয়ে যাচ্ছি, যাওয়ার সময় দেখি একটা মহিলা সাদা শাড়ি পরে একদম পাশ থেকে যাচ্ছে, একদম আই কন্ট্যাক্ট।
আচ্ছা, আপনার চোখের দিকে একদম আমার ফ্রেন্ডের চোখের দিকে আই থিঙ্ক মানে বলছে যে আই থিঙ্ক শি নিডস এ রাইড। আমি বলছি আমি কারোর জন্য থামবো না, চিনা যাই না, সো ঠিক আছে। তারপরেও শি নিডস হেল্প, কারণ কোনো গাড়ি নেই, শি ডাজন্ট, মানে দেখে মনে হচ্ছিল না যে সে কোনো গরিব এরকম কিছু না, মানে একদম বেশ পশ টাইপের। পার্ক করলাম 5 ফিটও হবে না তার সামনে, যে 5-6 ফিট এরকম, মানে ইয়েতে ছিলাম। তো তাকে দেখে নাই। সিরাতে আমরা ফিরত আসছি, তখন বাজে রাত 2টা। সো ফিরত আসছি, I was driving around 60-70 এরকম উত্তরা রোডে, তখন খালি একদম রাস্তা আসছে, চলে আসছি। হঠাৎ করে একটা, জানি না ইফ ইজ দ্য সেম লেডি, কারণ আমি তাকে ঠিকভাবে দেখতে পাইনি, একটা মহিলা মানে ঠিক 2 হাত ক্রস করে রাস্তার ঠিক 3rd লেনের মধ্যেখান দিয়ে হেঁটে যাচ্ছে, তার পুরো ছেঁড়া কাপড়, ময়লা একদম ইয়ে। সো আমি যাচ্ছিলাম, আর পাশে একটা গাড়ি। আচ্ছা, আমি কোন রকমে তাকে অ্যাভয়েড করতে চাই, যে আমি থ্যাংক গড যে আমি মানে অ্যাক্সিডেন্ট কি হবে, মানে আমি যদি রাশ একটু ইয়ে করতাম তাহলে আমার গাড়ি উল্টাতো, আর আই উড হ্যাভ হিট দ্য আদার কার। কিন্তু আমি জাস্ট কেন জানি না, আমার রিফ্লেক্সেস ভালো, আমি জাস্ট মুভড অ্যাওয়ে, জাস্ট একটু সোয়ার্ভ করে চলে গেলাম। আমার যাওয়ার সময় আমি দেখলাম তাকে ঠিক আমার প্রথম উইন্ডো, পাশে উইন্ডো, ঠিক সেকেন্ড উইন্ডো থেকে নাই, মানে ইট ভ্যানিশড। তার মানে আপনি সামনে দেখেছেন এবং আমার ঠিক অত দ্রুত পাস করে যাওয়ার সময় পাশে নাই। আমার সাইড ভিউ মিররে দেখলাম, আর ফ্রেন্ড গুলো মানে পাশে যে বসেছিল, মানে এবং আমি এই জায়গাতে একটা কথা অ্যাড করতে চাই। আমার একটা ফ্রেন্ড আছে, এই সব গল্পগুলো মিলে যাচ্ছে। সে কাস্টমার কেয়ারে চাকরি করে, তো কাস্টমার কেয়ারে চাকরি করার কারণে হয়তো দেখা যায় যে মানে প্রথমে যখন সে চাকরিটা নিয়েছিল তখন কল সেন্টারে ছিল আর কি। তো অনেক রাত হতো ফিরতে, রাতের, এবং রাতের বেলায় উত্তরার ওই রাস্তা দিয়ে ফিরতো। এবং ঠিক একটা দিন এরকম একটা ঘটনা ঘটে, হঠাৎ করে প্রচন্ড শব্দে গাড়িটা থেমে যায়। থেমে যাওয়ার পরে ও জাস্ট ঘুমাচ্ছিল পিছনে, ড্রাইভার জাস্ট বললো যে কি ব্যাপার, কি থামালেন কেন এভাবে? তো বলে কি স্যার এখানে কিছু দেখেননি আপনি? তো তো মাঝে মাঝে ঘটে। ও যেটা বলেছিল যে ওই সময়ে ওই রাস্তা দিয়ে মোটামুটি মানে প্রায় এটা হয় নাকি ওই ড্রাইভারের, এবং অনেকেই দেখেছে, একটা মহিলা ক্রস করে। মানে জায়গাটা উত্তরের ওই রাস্তার এই কি বলবো যে এয়ারপোর্টের কাছাকাছি একটা জায়গায়। এবং এই জায়গাটা না, আমি পরে একদিন আমি আর একটা ড্রাইভার একদিন ট্যাক্সিতে করে ফিরছি, সে সময় ট্যাক্সি ড্রাইভারকে আমি জিজ্ঞেস করেছিলাম, সে বলছে যে হ্যাঁ স্যার এখানে এরকম ঘটনা আছে, একটা মহিলা আমিও দেখেছি যেরকম রাস্তা পার হয়। আমারটা পার হচ্ছিল, সবচেয়ে ভয় লাগছিল যে মাঝখানে হাঁটছিল। বুঝতে পারছি। আরেকটা আমার ভাইয়ের সাথে হলো, মানে সে অলমোস্ট মানে ডাইড ইন অ্যান অ্যাক্সিডেন্ট। খুলনা থেকে আসার সময় একই, চালিয়ে আসছে গাড়ি, আস্তে আস্তে হঠাৎ দেখে যে দূর থেকে একটা মহিলা ঠিক রাস্তার মাঝখানে হাইওয়েতে দাঁড়ানো, সে নড়ছে না। সো ড্রাইভার ওয়াজ গোয়িং প্রিটি ফাস্ট, সো করতে যে সে আমার ভাই পিছের সিটে বসা, সো তাকে দেখছে সামনে মধ্যখানে কে এটা। সো আস্তে 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 ড্রাইভার না পেরে মানে অ্যাভয়েড করার জন্য পুরো গাড়িটা ঘোরাই দিল। স্পিডে ঘোরাতে গাড়িটা পুরো উল্টে যায় কয়েকবার। ওকে, সো এর মধ্যে যতক্ষণ এই ঘুরছে, মহিলাটার সাথে আমার ভাইয়ের পুরো একদম আই কন্ট্যাক্ট হয়। সো যত গাড়িটা পাস করছে তার পাশ থেকে পুরো মহিলাটা তার সাথে পুরো আই কন্ট্যাক্টে দেখছে ওই জিনিসটা, পুরো জিনিসটা দেখে as soon as বাইকটা কয়েকবার রোল করার পরে সবাই তো ছড়াইছে রাস্তার মাঝখানে। তখন থ্যাংক গড দেয়ার ওয়ার নো কার্স, আদার কার্স। কিন্তু আমরা যেটা শুনেছি না, যে সাগর ভাইয়ের কাছে আমরা শুনলাম যে সাধারণত জিনিসটা হয় যে ট্রান্সপারেন্ট হয়, কিন্তু যে বাড়ি খাওয়া, কিন্তু পড়ে যাওয়া এবং সঙ্গে সঙ্গে আপনার উধাও হয়ে যাওয়া, এই জিনিসগুলো খুব অদ্ভুত টাইপের, তাই না? হ্যাঁ, বাট ওই মহিলার সাথে বাড়ি খায় না, মানে ড্রাইভার যে ছিল গাড়ির, তারা কিন্তু ওটা সে অ্যাভয়েড করে গেছে, রাইট। কিন্তু যখন পাস করে যাচ্ছে আমার ভাই দেখলো যে মহিলাটা একদম কামলি, কারণ ভাই কামলি তাকিয়ে আছে, যে প্রত্যেক তাকিয়ে থাকলো। তখন ওর আউট অফ এভরিথিং, অ্যাক্সিডেন্ট হওয়ার কোন রকমে সে বের হয়ে এসে রক্ত নিয়ে বের হয়ে এসে তার ওয়াইফকে নিয়ে বের হলো কোন রকমে, তারপর একজন শ্বশুর ছিল তাকে নিয়ে বের হলো, সবাইকে নিয়ে। কিন্তু ওর একটা জিনিস হচ্ছে অফ এভরিথিং এলস ইজ দ্যাট ও মহিলাটা আই কন্ট্যাক্ট হয়নি ঠিক তার সাথে সাথে। আমি পাওয়া যায় না, আমার গল্প বললেও কোনো মানে ভুল নাই। আচ্ছা, যেটা আমি এখন যেটা মানে এটা নিয়ে আমি আর আমার বস অফিসে আমরা অনেক খোঁজাখুঁজি করছিলাম, পরে পাইনি। ঘটনাটা একজন বাসের হেল্পারের কাছ থেকে শোনা। ওকে, এটা রাজশাহী থেকে তারা মানে খালি ট্রিপ, রাত্রেবেলা খালি ট্রিপ যে বাসটা নিয়ে আসে, যে ড্রাইভার আর হেল্পার দুজন ছিল, আসার পথে হঠাৎ একটা মানে ফাঁকা জায়গার মতো কিছু লোক, 4-5 জন হবে এরকম কিছু লোক, একটা ডেড বডি নিয়ে বাসটা থামায়, যে এখানে কোনোভাবে এটাকে মানে ইয়ে করা যাচ্ছে না,
আমাদের সামনে একটা জায়গা যেতে হবে, একটা জায়গার নাম বলে যে এখানে যেতে হবে, তা একটা ইয়ে চায় আর কি, লিফট চায়। হ্যাঁ একটা লিফট চায়। তখন বাস ওরা কি কথা মানে কি মানে মানুষ মারা গেছে এটার উপর তো কিছু নাই, তো দুইজন ডেড বডির সাথে দুজন লোক ওঠে, খালি বাস একদম পিছনে সিটে বসে ওরা বসে, বাস চলছে। মানে হঠাৎ হেল্পারটা মানে কিছু একটা পেছনের দিকে তাকিয়ে কিছু একটা মানে সে দেখে, সে নাকি তখন কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে যায় একদম। তারপরে সে তার গামছাটা দিয়ে বা বাসের ইয়েটা মিররটাকে ঢেকে দেয় যাতে ড্রাইভার পেছনে না দেখে। আচ্ছা, সে মানে এইরকম অবস্থায় অনেকক্ষণ চলছে আর কি। সে যেটা দেখছে সেটা হচ্ছে যে পেছনে সে তাকানোর পরে প্রথমে দেখছে যে পেছনে দুই লোক ওই কাপড়টা খুলে ডেড বডিটা খাচ্ছে। ওকে, মানে যারা সঙ্গে ছিল। হ্যাঁ, এবং ওর সাথে মানে চোখাচোখি হওয়ার পরে ওরা ইশারা করছে যে তুমি চুপ থাকো। এবং তারপরে মানে তারা ঠিক গন্তব্য যেখানে বলছিল সে পর্যন্ত যায়নি, তার মাঝখানে বলছে যে আমাদের এখানে নামা দাও। নামার সময় শুধু আস্তে করে হেল্পারকে বলে গেছে যে যা দেখছো দেখছো, মানে আর কিছু বলো না। মানে কি ভয়ঙ্কর একটা ব্যাপার। আচ্ছা, আমরা মানে আসলে কিছু বলার নাই এখানে, মানে কিছুই বলার নেই। যারা এক্সপিরিয়েন্স করেছেন তারা সেই ঘটনাটা সবচাইতে সেই মুহূর্তে তাদের কি অবস্থা হয়েছিল তাই না সাকিব ভাই? মানে খুবই অদ্ভুত লাগছে ব্যাপারটা আমার কাছে। এবং মানে কি বলবো যে কে আসলে তারা, এবং তারা 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 কেন উঠলো, এটা নিয়ে লাশটা কোথায় পেলো, সবকিছু মিলে খুব অদ্ভুত একটা ব্যাপার। আর এটা যেটা তুমি একটু আগে বলেছিলে যে সবকিছু না জানলেই বেটার, সবকিছু না জানলেই বেটার, কারণ না জানলে এটাই মজা। আমরা আর একটা প্রসঙ্গে যাবো, সাগর ভাইয়ের কাছ থেকে শুনবো, সেটার আগে একটা হিন্ট দিব। সেটা হচ্ছে অনেক সময় আমরা বলি যে আমরা মাঝে মাঝে না আওয়াজ পাই, তো আমার আওয়াজেরও ঘটনা আছে। আমি এরকম মানে কি বলবো, যখন আমরা বিভিন্ন টেলিফোন ইউজ করি বা রেডিওতে ইউজ করি, আমাদের মাইক্রোফোনেও মাঝে মাঝে কিছু অদ্ভুত আওয়াজ ঢুকে পড়ে যেটা আমরা হেডফোনে পাই। তো এটার সত্যি মিথ্যা যারা হচ্ছে অনেককে শুনছেন আমাদেরকে হয়তো অনেক সময় কোন একটা নয়েজের মতো শোনেন, ভাবছেন যেটা মনে হয় হয়তো এরকম ফ্রিকোয়েন্সি ঝামেলা, কিন্তু সত্যি কথা বলতে যে অনেক সময় কিন্তু ফ্রিকোয়েন্সি ঝামেলা ছাড়াও এরকম ঘটনা ঘটে যেটা আমাদের কানে ধরা পড়ে না কিন্তু যন্ত্রে ধরা পড়ে। সেরকমই একটা ঘটনা আমি সাগরের কাছে শুনবো। আমি এই ঘটনাটা শুনেছি, এই জন্যই বলছি যে একটু আগে আমরা শুনলাম ঘটনাটা তার একদম নিজের জীবনে ঘটা। এই ঘটনাটা কতদিন আগে হবে? এটা গত বছরের ঘটনা, বছরের ঘটনা। এবং মানে ওই আমি প্রথমে যেটা বললাম যে আমার সেই ঘরটা, যে ঘরটাতে ভয় পাই সবসময় আমরা, সেই ঘরটাতে আমি যেটা হচ্ছে কি আমি গান গাইতে পারি না, কিন্তু কি শখও আবার চাপা রাখতে পারি না, নিজে নিজে গান কম্পোজ করে নিজে নিজে লিরিক্স দিয়ে আবার নিজে নিজে রেকর্ড করি। একটা গান, সেটা গানটার লিরিক্সটা পুরোপুরি এবার আমার মনে নাই, কিন্তু গানটা বেশ মানে কি এগুলি আছে, মানে স্পিরিচুয়াল ব্যাপারটা আছে। স্পিরিচুয়ালও ঠিক না, মানে মৃত্যুর একটা প্রসঙ্গ আছে। আচ্ছা, সেটা এখানে ব্যাপার না, কিন্তু আমি ফোনের ভিডিও অপশনটা দিয়ে নিজেই আর কি ফোনটা সামনে সেট করে নিজে গিটার বাজায়, গানটা বাজায় শুনলাম নিজে, বাহ মুগ্ধ একদম। তারপরে অফিসে এনে সুন্দর ডেস্কটপে নামায় যখন শুনতেছি, আমি শুনতেছি, আমার কলিগ সাইফুল, আমার বস আসিফ ভাই, এরা ছিল সবাই। তখন একটা জিনিস কি, গানটার মানে কোরাসের যে জায়গাটা, ঘরে তো আমি একা, একদম একা, দরজা লক করে, যাতে আব্বা আম্মা শুনলে আবার কি আমি একটু লজ্জা পাবো যে নিজে নিজে গান গাচ্ছি। কিন্তু কম্পিউটারে যখন বাজাচ্ছি তখন না ঠিক কোরাসের জায়গাটাতে আর একটা ভয়েস হারমোনাইজ করে, মানে আমরা হঠাৎ করে মানে কি যে দুইজনে করছি, আমার তো পরে কি মানে সেকেন্ড অক্টেভে গিয়ে করে, মানে আরেকটা পরের অক্টেভে গিয়ে হারমোনাইজ করে, একদম ক্লিয়ার যে ওয়ার্ডটা আমি বলতেছি ওই ওয়ার্ডটাই হারমোনাইজ করতেছে। ওকে, মানে কি খুব অদ্ভুত। ওই ঘরের মধ্যে তো কারো থাকার কোনো চান্স, ঘরের মধ্যে কোনো থাকার কোনো চান্স, ওই ঘরের মধ্যে কারো থাকার চান্স নাই আপনি বলছেন, কিন্তু আপনার ঘরের নিচে কবর আছে। আমার তো মনে হচ্ছে মানে স্বাভাবিক, কিন্তু কবরের লোক উঠে এসে বলা মানে কি আমার জিনিসটা একেবারে অমীমাংসিত, কিন্তু এরকম হারমোনাইজ করেছে কোন একটা, এবং মানে সেকেন্ড অক্টেভে গিয়ে না, মানে সেটাই একটু হারমোনাইজ সবসময় করে না, যে গানটা যেখানে চলে তাতে উঁচু হয়েছে হয়তো, সেটাই হয়েছে আর কি ওখানে। মানে এটা কি আছে? হ্যাঁ, আমি সেটটা বদলা ফেলছি বলে নাই, কিন্তু কি আমি হ্যাভ দ্যাট ফাইল। হ্যাঁ, আচ্ছা, শুনতে হবে এটা অবশ্যই। আমি নিজেও শুনতে, আমরা এখানে প্লেট অন এয়ার। হ্যাঁ, এবং আমরা আবারও আরেকটা গল্পে যাই। মানে আজকে আমার কাছে মনে হচ্ছে
যে বৃষ্টির জন্য হয়তো গল্পগুলো আরেকটু ভয়ঙ্কর গল্প আমরা পাচ্ছি, জানি না। মানে পরিবেশটা কিন্তু একদম শোনার মতো, মানে জাস্ট যারা রাস্তায় আছেন এবং যারা ঘরে বসে শুনছেন তাদের দুজনের জন্যই আজকের ওয়েদারটা একেবারে পারফেক্ট এই সমস্ত স্পিরিচুয়াল বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমাদের আরেকজন গেস্ট রয়েছেন, আমরা তার কাছে একবার শুনেছি কিছু গল্প, আবারও শুনবো। আচ্ছা, আমি আমার নিজের একটা স্টোরি বলবো, আমার একটা ফ্রেন্ড একটা স্টোরি বলবো। আমার ফ্রেন্ডটা দিয়ে শুরু করি। আমার ফ্রেন্ড ও বনানী থাকে, বনানী কবরস্থানের পাশে ওর বাসা, খুব কাছে, এবং ওর বাসা থেকে ছাদ থেকে কবরস্থান খুব ক্লিয়ারলি দেখা যায়। ওকে। তো আমরা প্রায় ওর বাসায় যেতাম আগে, মাঝে মাঝে গিয়ে বারবিকিউ করতাম, ছাদে গল্প করতাম। তো একদিন হঠাৎ করে আমরা বলছি যে দোস্ত, ওর বাসার ছাদে আমরা সামনের সপ্তাহে আসবো। ওকে। তো ও বলছে না, আসিস না, আমি ছাদে যেতে কম যাই। আচ্ছা। তখন ছাদে কম যাস মানে, আমরা তো মাসখানেক আগে তোর বাসার ছাদে সারা রাত বারবিকিউ করছি, হইচই করছি, আড্ডা মারছি, এখন কি হলো? বলো না, ছাদে হবে না, আমার বাসায় এসে কর। ঠিক আছে, বাসায় আসবো। তো আমাদের প্ল্যান ছিল যে আমরা বাসায় যাবো, ওরে ফুসলে ফাসলে ছাদে নিয়ে চলে যাবো আমরা। আচ্ছা। তোর বাসায় গেলাম, কিন্তু সে ছাদে যাবে না। যেরকম কি ব্যাপার, তুই ছাদে যেতে চাস না কেন? বলছে দোস্ত, আমি কিছুদিন আগে ছাদে গেছি, এরকম ছাদে সিগারেট খেতেছিলাম, তো কারেন্ট ছিল না, তো বেশ বড় অ্যাপার্টমেন্টের ছাদ। তো হঠাৎ করে ছাদে সিগারেট খেতে এক কোণা থেকে আরেক কোণে হেঁটে গেলাম, এবং ছাদে কেউই নাই, আমি একা। তো হঠাৎ করে দেখলাম কোত্থেকে ছাদে একটা অন্য কর্নার থেকে একটা 8-10 বছরের একটা ছেলে হেঁটে চলে আসলো আমার সামনে। আমার দিকে তাকাইলো, কোনো কথা বললো না, হেঁটে সে আবার ছাদের আরেকটা কর্নারের দিকে চলে গেল। তা আমি জিজ্ঞেস করলাম, তুমি কোত্থেকে আসছো, কে? কোনো কথা বলো, সে হেঁটে চলে সিঁড়িতে নেমে চলে গেল। আমি ভাবছি বলে ঠিক আছে, হয়তো লজ্জা পেয়েছে, ছোট ছেলে। তো আমি তার সিগারেট খেতেছি, একটু পর যখন কারেন্ট আসছে, তো ছাদের একটা কর্নার সবসময় অন্ধকার থাকতো, এখানে লাইট টাইট থাকতো না। তো আমি এখানে সিগারেটটা নিভাইতে গেছি, গিয়ে দেখি এক বয়স্ক লোক নামাজ পড়ছে ওই জায়গায়। আচ্ছা। বলে আমি যখন সিগারেটটা, আমার হাতে সিগারেটটা সে জায়গায় মানে একদমই একটা নামাজ পড়ছে, এবং আমি যেইকে দাঁড়াইলাম উনি জাস্ট ডান দিকে মাথা ঘুরে আমার দিকে তাকাইলো। আচ্ছা। তাকে জাস্ট তাই কিছু। এবং বাসার সামনে আপনি বলছিলেন যে এটা ওর বাসার একদম, ওর বাসার থেকে মানে ছাদ থেকে দাঁড়ায় পুরো বনানী কবরস্থান দেখা যায়। পরে মানে এর পরেও কিরকম ঘটনা? এরপরে সে আর ছাদে যায়নি। স্বাভাবিক, খুবই স্বাভাবিক যে ছাদে যাওয়ার কোনো কারণই নাই। আর আমার আরেকটা নিজের একটা স্টোরি আছে আমার। শিওর। আমার আসলে জন্ম বেড়ে ওঠা ধানমন্ডিতে, এখন যদি আমি এদিকে চলে আসছি। তো আমি ধানমন্ডি একটা বাসায় থাকতাম 32 নম্বরে, একদম রাস্তা শেষের দিকে বাসা, এবং এই বাসাটা সামটাইম 1950s এর দিকে বানানো, বেশ পুরানো আমাদের বাসা, দোতলা বাসা ছিল, এবং বাসার শেষে একটা লেক, ধানমন্ডি লেকটা। তো আমরা একটা জিনিস খুব ইউজড হয়ে গেছিলাম যে প্রতি রাত্রে আর কি 12:30 1টার সময় একটা আওয়াজ পেতাম, ঝাপাস কেউ লেকে লাফ দিতেছে। আচ্ছা। আমরা পানির ওয়েভটাও দেখতাম। আচ্ছা। তো আমরা এই ব্যাপারটা তো পুরো চোখে দেখা, আমরা দেখছি যে সেটা আওয়াজ হলো, পানিটা ওয়েভ করতেছে, এবারে 12:30 থেকে 12টা 12:30 মধ্যে হবে এটা। আচ্ছা। তা আমরা ইউজড হয়ে গেছিলাম যে ঠিক আছে, হয়তো মাছ আছে বা পাথর আছে বা কিছু একটা সামথিং, আমরা কেয়ার করতাম না। তো ওই সময় আমি শখ করে একটা কুকুর কিনি, একটা জার্মান শেফার্ড কিনি, যেহেতু বড় বাসা, বাগান টাগানোর বাসা। তো কুকুরটা বেশ ভালোই ছিল। একটু যখন বড় হইলো, আমার কুকুরটা খুব উইয়ার্ড আচরণ শুরু করলো, মানে আমাদেরকে দেখলে লাফ দিয়ে কামড়াইতে আসে, সারাদিন ঘুমায় থাকে, ভয় পায়, হঠাৎ করে কাঁদতে শুরু করে। তো ডাক্তার দেখালাম, ডাক্তার বললো যে সামথিং ইজ রং উইথ দ্য ডগ, মানে ওর মেন্টালি কোনো একটা কিছু এফেক্ট করতেছে। তো দারোয়ানে জিজ্ঞেস করলাম যে তুমি কি মারো নাকি কুকুরকে? সে তো না, কিছু করি না। তো সে আমার বললো যে ভাইয়া, বাসায় প্রধান হুজুর আসবে, আমার সাথে কথা বলতে দিয়ে। তো আমি হুজুরকে ডাকায় আনছি যে আপনি কথা বলে দেখেন সে কি বলবে। তার স্টেটমেন্টটা ছিল, রিসেন্টলি মানে কুকুর পাগলাম শুরু করলো, সে বসে থাকে রাত্রেবেলা, কুকুরটা তার পাশে বসে থাকে, তারা দেখে একটা ছায়া হেঁটে যায়। আচ্ছা, ছায়াটা পুরো বাসাটাকে একবার সার্কেল করে, তারা কোনো মানুষ দেখে না, কিন্তু দেখে একটা ছায়া, মানুষের একটা ছায়া লাইটের নিচ দিয়ে হেঁটে হেঁটে যায়, পুরো বাসটা একবার সার্কেল করে ছায়াটা করে আমাদের গেটের কাছে যায়। ছায়াটা গেটটা ক্রস করার পরে গেটের ওই পারে একটা মানুষ হেঁটে চলে যায় লেকের দিকে। এটা মানে এটা দারোয়ানের দেখা। আচ্ছা। এবং কুকুরটা করে কি, যখন ওই ছায়াটা, কুকুরটা প্রথমে করছে, ওই ছায়াটা যখনই সার্কেল করতো বাসা চারদিকে, কুকুরটা ছায়াটার পিছন পিছন দৌড়াইতো আর চিৎকার করতো, ছায়াটাকে ধরার চেষ্টা করতো। হঠাৎ করে সেই ছায়াকে ফলো করা বন্ধ করে দিল, ওই ছায়া দেখলে সে এসে কান্না শুরু করে দিত। সো এবং হুজুর এসে বললো যে এরকম নাকি একটা ব্যাপার, সো তোমার কুকুরের এই কারণে হয়তো এটা এফেক্ট করছে। তো আমরা তাও খুব একটা পাত্তা দিইনি। বাট এনিওয়েজ, ওই বাসা আসলে আর অনেক ব্যাপার ছিল, এগুলো আমরা পরে জানতে পারছি। আমি নিজেও ওই বাসা অনেক কিছু এনকাউন্টার করছি। তো মানে এবং সবচেয়ে বড় কথা যে এগুলো মানুষের চাইতে বোধহয় মানে প্রাণীরা সাধারণত আগে বুঝতে পারে, তাই না? এবং আমার কিন্তু ইভেন্চুয়ালি কুকুরটা পরে বিক্রি করে দিতে হলো, বিকজ পুরো পাগল হয়ে গেছিল।
ওইটাকে রাখে 1 বছর বয়সের মধ্যে কুকুরটা আমার বিক্রি করতে হলো। ওইটা পুরা পাগল, ও যারে তারে কামড়াইতে যায়, ও বাসার জিনিসপত্র আছড়ায় টাছড়ায় একাকার অবস্থা। কোরিয়ানদের পেছনে তো সেটাই মানে। আচ্ছা আমরা কি এখন তাহলে গানে যাব? আচ্ছা আমি রাসেল 1 মিনিট, আমি এখন যে ঘটনা একটু বললাম যে আমি একটা গান রেকর্ড করার পরে মানে কি একটা আলাদা একটা ভয়েস হারমোনাইজ করছিল, কিন্তু এখন আমার ছোট ভাই পিয়াল মানে সেও মানে কি আমরা দুইজন, সে আমার কাছ থেকে গিটার কিছু লিসেন নিজে নিজে এখন মানে সে ডেথ মেটাল টাইপের জিনিসপত্র খুব পছন্দ করে। সে এখন একটা SMS করছে যেটা আমি আসলেও জানতাম না, যে সে যে আমার ঘরে গিয়ে আমার গিটারটা নিয়ে ওই গানটা আমরা 2 ভাই প্র্যাকটিস করি মাঝে মাঝে, এবং সে বলছে যে সে এই গানটা নিজে যখন গাইতে গেছে সে তো আর রেকর্ড করে নাই, সে সেম ভয়েসই শুনছে, আমার রেকর্ড করাটা সে শুনছিল এবং সে শুনছে লাইভ। মানে আপনি শুনছেন রেকর্ড? একটা তো রেকর্ড বাজানোর পরে আমি বুঝছি যে আরে এই ভয়েস আসলো কোথেকে। আর ও এই যে আমাকে মাত্র SMS করছে যে আমি যখন বাজাইছি তখন শুনছি লাইভ।